এখানে আমি ডক্টর জাহিদ যেটা বলছেন এটা ওনার অপিনিয়ন, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমি অন্য একটা জায়গায় একটা বক্তব্য দিতে চাই, সেটা হলো মুক্তিযুদ্ধের একটা সংজ্ঞা দেওয়া হয়েছে এখানে। মুক্তিযুদ্ধের সংজ্ঞা দেওয়ার সময় তারা বলেছে যে 26 মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত এই দেশের জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য, আকাঙ্ক্ষা বাস্তবায়ন যখন বলা হয়েছে যে একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় হানাদার বাহিনী এবং অন্যদের সঙ্গে যুদ্ধ করছে। তাহলে আকাঙ্ক্ষাটা কী ছিল? সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা। এই শব্দ তিনটা কোত্থেকে আসলো? এটা তো আমাদের ওই যে ভাড়াটে বুদ্ধিজীবী আছে না, আলী রিয়াজ সাহেব, উনি তো ওনার এই সংবিধানে এগুলি যুক্ত করছেন। না না না, একটু ইন্টারাপ্ট করি। এটা আমাদের স্বাধীনতার যে ঘোষণাপত্র আছে, প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স 10 এপ্রিল আমরা নিয়েছি, একদম এর মধ্যে এই তিনটা কথা লেখা আছে, সেখান থেকে আলী রিয়াজ সাহেব এনেছেন। আমি কিন্তু আমি না করতেছি না, এটা আমি না করতেছি না ভাই, কিন্তু মুক্তিযুদ্ধটা যারা করেছে, মুক্তিযুদ্ধটা কি হয়েছে? যুদ্ধটা হয়েছে ওই সময় প্রত্যেকটা মুক্তিযোদ্ধার হৃদয়ে কি ছিল ভাই? তাদের হৃদয়ে ছিল যুদ্ধটা হয়েছে কেন? ইসলামকে ভিত্তি ধরে পাকিস্তান চেয়েছিল এটা একটা রাষ্ট্র হবে। আমাদের মুক্তিযুদ্ধের যারা করেছে তাদের এটা কি ছিল? তাদের মূল বক্তব্য ছিল যে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে আমরা আন্দোলন করেছি। দ্বিতীয় কথা হলো যে বাংলাদেশের লোক ভোট দিয়েছিল শেখ মুজিবকে, আওয়ামী লীগকে তার ক্ষমতা হস্তান্তর করেছে। তার মানে গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষায় তারা যুদ্ধ করেছে। ভাই মুক্তিযুদ্ধটা কি? আপনি যখন যুদ্ধকে সংজ্ঞায়িত করবেন, সেখানে কিন্তু আমাদের যে আপনার এই যে গণতন্ত্র, এই যে ধর্মনিরপেক্ষতা এবং এই যে জাতীয়তাবাদ এবং সমাজতন্ত্র হয়তো এখনও প্রাসঙ্গিক। তখন কিন্তু মানুষের মধ্যে সমাজতন্ত্রের আকাঙ্ক্ষাটা ছিল বলেই স্বাধীনতার পরপর ছাত্রলীগ ভেঙে গিয়েছিল। এই সমাজতন্ত্রের আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে কিন্তু এইগুলি ছিল মুক্তিযোদ্ধাদের হৃদয়ে। মুক্তিযোদ্ধারা ভারতে গিয়েছে, ট্রেনিং দিয়েছে, এখানে সে ফাইট করেছে, তাদের হৃদয় ছিল এগুলো। তাদের হৃদয়ে এগুলি ছিল না। এই সাম্য, সামাজিক মর্যাদা, এগুলো হলো বইয়ের ভাষা। কাজে এখানে মুক্তিযুদ্ধের যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে, আমার কাছে এই সংজ্ঞাটাকে মনে হয়েছিল ঠিক না। জি, ফয়েজ আহমদ, বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন এনে অধ্যাদেশ জারি করে বাজেট নিয়ে আলোচনা চাপা দেওয়া গেল কিনা? কারণ এই যেমন ধরেন বাজেট, নোবেল সহ কিছু পুরস্কার করমুক্ত সুবিধার তালিকায় আছে, এটা নিয়ে যে আলোচনা সমালোচনা চলছিল সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে চায়ের স্টলে, সেটা কিন্তু মুক্তিযোদ্ধার সংজ্ঞা পরিবর্তন অধ্যাদেশ জারি হওয়ার পর দৃশ্যমানভাবেই কিছুটা চোখের আড়াল হলো। নাকি নির্বাচনের আলাপটা চাপা দেওয়া গেল, নাকি কোনো বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য ঠিক এই সময় এসে সংজ্ঞা পরিবর্তনটা জরুরি হয়ে পড়লো? আপনার এই বক্তব্যের মধ্য দিয়ে অন্তত একটা জিনিস পরিষ্কার, আপনারা দীর্ঘদিন ধরে যে সরকারকে একটু দুর্বল এবং দুর্বল চিন্তার সরকার বলছেন, তাদেরকে একটু চালাক চতুর মনে হচ্ছে আপনাদের কাছে। এটা ভালো। আমি কিন্তু প্রশ্ন করেছি, মন্তব্য করিনি ফয়েজ আহমেদ। জি, সরকার চেষ্টাই করছে। ধরুন বাজেট নিয়ে আলোচনা, যদি আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি যখন বাজেট নিয়ে, আমার কাছে বাজেটে একটাই আকর্ষণ লাগতো সবসময়, কী দাম বাড়লো আর কী দাম কমলো। চায়ের দোকানে, টি স্টলে আসলে বাজেট নিয়ে ওই লেভেলে আলাপ হয় কিনা আমাদের এখানে অন্তত গত 15-20 বছর ওটা দেখিনি। শুধু দাম বাড়া আর কমা, কিছু জিনিসের দাম বাজেট আসার আগেই বেড়ে যায়, এসব একটা প্রভাব তৈরি করে। ধরুন সরকার এটা করলো, সেখানেও আমি বলবো দায়িত্বশীল গণমাধ্যম, আবার বলছি গণমাধ্যম গণমানুষের পক্ষে অবস্থান নেবে। সরকার যদি এটা গেলানোর চেষ্টা করে, গণমাধ্যম আপনি আপনার এই আলোচনায় এই প্রজ্ঞাপন বাদ দিয়ে বাজেট নিয়ে আলোচনা করবেন, আপনাকে সেখানে গিয়ে আসতে হবে। সরকারের একটা সব অথরিটির একটা চরিত্র থাকে যে সে হয়তো তার কিছু জিনিস লুকাতে চায়। আমি আপনার যুক্তির খাতিরে ধরে নিলাম সরকার নির্বাচন লুকাতে চায়, সরকার বাজেট লুকাতে চায়, আরও নানান ব্যর্থতা আছে, প্রকাশ্য নানান বৈদেশিক ষড়যন্ত্র আছে, সব লুকিয়ে ফেলতে চায় এই মুক্তিযুদ্ধের প্রজ্ঞাপন দিয়ে। সেই প্রজ্ঞাপনে কি, প্রজ্ঞাপনের যে সংজ্ঞার পরিবর্তন কি হচ্ছে দেখুন। আপনি ভাই তো একদম গো থ্রু দা এই প্রজ্ঞাপন উনি সব ডিটেলে বলেছেন। আপনি দেখবেন যে সংজ্ঞা পরিবর্তন করে কি হয়েছে 18 সালে এবং 12 সালে যে পরিবর্তনগুলি আওয়ামী লীগের সময় করা হয়েছিল। আপনি দেখেছেন তো আমাদের এখানে পাইকারি হারে মুক্তিযোদ্ধা দেওয়া হচ্ছিল। এই আলোচনা আমরা শুনেছি কিন্তু যে এটা এখন ধরা দরকার ছিল কি? আপনি দেখুন প্রতি মাসে কিন্তু আমাদের মুক্তিযোদ্ধারা ভাতা পান না, তাদের পরিবার ভাতা পায়। ভুয়া মুক্তিযোদ্ধাদের শত শত বানিয়ে রেখেছেন, এবং মুক্তিযোদ্ধা নয়, আইন পরিবর্তন করে, কায়দা কানুন করে কিছু লোককে মুক্তিযোদ্ধা বানিয়ে ফেলা হয়েছে। এই আমরা 72 সালের যে সংজ্ঞা, সেই সংজ্ঞায় ফেরত গেছি, তাই তো? সো এইটার কারণে কেন অন্য ইস্যুকে ধামাচাপা দেওয়ার? বরঞ্চ তো ভাই যেটা ইঙ্গিত করছিলেন, আমি জানি না ওনার জন্য ইঙ্গিত করা সহজ, আমি ইঙ্গিত করতে পারি না। আমি এতটুকু বলি, এটা হয় মূর্খতা বশত ভুল, নয়তো পরিকল্পিত ভুল। কোনটা? গণমাধ্যম যেভাবে এই বিষয়টাকে উপস্থাপন করা হচ্ছে। আমি শেষ করি। এর কারণ কেন বলছি, যেই কয়েকটা পত্রিকায় এই সংবাদটা প্রকাশিত হয়েছে, সেই কয়েকটা পত্রিকার ল্যাঙ্গুয়েজ অলমোস্ট সেম। সিন্ডিকেট জার্নালিজম হয় না, একজনে লিখে 10 জনকে দিয়ে দেওয়া, এটা অনেকটা ওরকম হয়েছে। সুতরাং এটা পরিকল্পিত কিনা এটা তদন্ত ছাড়া বোঝা যাবে না, এটা তদন্তের প্রয়োজন আছে। মানুষের মধ্যে এটা ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে। সরকার তদন্ত করবে, সরকার এটা নিয়ে ভাবছে। যেহেতু আজকে সরকারি ছুটি শুরু হয়ে গেল,
ছুটি শেষে হয়তো তদন্ত কমিটি গঠন হতে পারে, এটা কেন হলো সরকার এটা খতিয়ে দেখবে, সেটা ভিন্ন বিষয়। তবে আর এক কথা যদি আমি আপনাকে বলি, সেটা সোজা সাপটা, সেটা হচ্ছে সরকার কোনো কিছু দিয়ে কোনো কিছু ঢাকা দেওয়ার যে নীতি, সেই নীতিতে বিশ্বাসী নয়। তৎকালীন শব্দটা কি আসলে ওই জায়গায় কি কারণে কোন উদ্দেশ্যে বসানো, সেটাও যদি একটু ক্লিয়ার করতেন। দেখুন, কোনো উদ্দেশ্য আছে কিনা সেটা আমার জানা নাই, এটার জন্য আমি পারফেক্ট পারসন না, আমাকে আপনি জিজ্ঞেস করেছেন। তবু আমি বলছি যে তৎকালীন, মানে এটা আসলে আমরা এমন এক আলোচনায় প্রবেশ করতে যাচ্ছি, সেই আলোচনায় আমার সীমাবদ্ধতার জায়গা হচ্ছে আমি সরকারের চাকরি করি, আমি অনেক বিষয়ে অপিনিয়ন দিব না। আবার আরেকটা সীমাবদ্ধতা হচ্ছে যে আমাদের এই আলোচনাটা এমন জায়গায় যাবে, সেটা আসলে আপনি এই বিস্তার আলোচনার জন্য প্রস্তুত কিনা সেটাও দেখার বিষয় আছে। আপনি তৎকালীন বলতে ভাই যেমন একটা বিষয় বলছিলেন, আমরা কি তৎকালীন আওয়ামী লীগের কথা বলি কিনা, হয়তো ওয়ার্ড হিসেবে তৎকালীন বলি না, কিন্তু আমরা আওয়ামী লীগের ভূমিকাকে ভাগ করি কিনা বলেন। 1971 সালের আওয়ামী লীগের ভূমিকা এবং 71 পরবর্তী আওয়ামী লীগ, 2024 সালের আওয়ামী লীগ বা তার গত 15 বছরের আওয়ামী লীগকে আমরা নানান সময় আলাদাভাবে মূল্যায়ন করি কিনা, সেটাকে আপনি যদি এখন প্যারাফ্রেজ করে বলেন একরকম, আর যদি এক কথা বলতে পারেন সেটা তৎকালীন একটা সিনোনিম হিসেবে আসতেও পারে। তো সেই আলোচনাটা ভিন্ন। এখন যারা এই আইনটি রচনা করেছেন, নিশ্চয়ই তারা অনেক আলাপ আলোচনা করেছেন, তাদের আইন প্রক্রিয়ার যে সমস্ত পদ্ধতি আছে তার মধ্যে দিয়ে গেছেন। তৎকালীন শব্দটার মধ্যে দিয়ে ওনারা কি বোঝাতে চেয়েছেন সে বিষয়ে ওনারা ভালো বলতে পারবেন। এটা ল মিনিস্ট্রির সঙ্গে বা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলে হয়তো ভালো একটা রিপ্লাই পাওয়া যেতে পারে। আমার এই পার্টিকুলার প্রশ্নের কোনো রিপ্লাই আমার কাছে আসলে নেই। ডাক্তার জাহিদুর রহমান, ঠিক এই সময়ে যেখানে দেশে আসলে নানান ইস্যু আলোচিত হচ্ছে, নির্বাচন একটা বড় ইস্যু, বা বাজেট নিয়ে আলোচনা হচ্ছে, বা আরো অনেক করিডোর, নানান বিষয়াদি নিয়ে অলরেডি মাঠে বিতর্ক করার যথেষ্ট উপাদান আছে, ঠিক সেই সময়ে এই সংজ্ঞা পরিবর্তন, এই অধ্যাদেশ জারি করা সরকারের প্রয়োজন ছিল কিনা, সেই প্রশ্ন কেউ কেউ করছেন। তাদের জন্য আপনার তরফ থেকে কি উত্তর? আসবো, তার আগে একটা ব্যাপার একটু অ্যাড্রেস করা দরকার। মাসুদ কামাল ভাই কেন মুক্তিযুদ্ধ হয়েছে, আমাদের 72-এর সংবিধানের যে 4 মূলনীতি আছে সেটাকে উল্লেখ করছে। আমাদের বুঝতে হবে আমরা 72-এর সংবিধানটা লিখেছি স্বাধীন হবার পর, আর আমরা এটাও খুবই এসব থিওরিটিক্যাল আলোচনা করা দরকার। মানে আমরা নাকি মুক্তিযুদ্ধের জন্য ভীষণ প্রস্তুত ছিলাম না, শেখ মুজিবুর রহমান ছিলেন না, ওইটা ঢুকতে চাইছি না। আমরা স্বাধীনতা ঘোষণা করছি, কিন্তু আমাদের একটা প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স হতে হতে 10 এপ্রিল হয়েছে, মানে 2 সপ্তাহ আমরা এটা করি নাই। আমাদের প্রবাসী সরকার গঠন থেকে শুরু করে সব হয়েছে পরে। একটা স্টেট যখন আমি ঘোষণা করি, স্বাধীনতার পর আমার সভরেন্টি নাই, ল্যান্ড আছে, আমার একটা সরকার থাকতে হবে। যাই হোক, তো আমরা 10 তারিখ যেটা তৈরি করেছি সেটার ভিত্তিতেই মুক্তিযুদ্ধে গেছি বলে আমরা মনে করব, এবং দ্যাট ওয়াজ ইনকর্পোরেটেড আমাদের 72 সালের সংবিধানের প্রস্তাবনাতে। আমাদের কি আছে প্রক্লেমেশনে, আমরা আসলে কি হয় প্রক্লেমেশনে, সেটা হচ্ছে আমরা কেন ইনএভিটেবল হয়ে উঠলো সেটা বলা আছে। একটা নির্বাচন হয়েছিল এবং পাওয়ার দেওয়া হলো না, এবং ডাকা হলো, প্রতারণামূলকভাবে এটা ইম্পোজ করা হলো। শেষে এসে কিন্তু একদম ক্লিয়ারলি যে কথাটা বলা আছে, এই জিনিসটা আমার মনে হয় আমাদের একদম একটু মাথায় রাখা দরকার আছে। সেটা হলো বাংলাদেশকে, আমি একটু পরে আবার পড়বো, এটা বের করে রেখেছিলাম সামহাউ, যে আমরা একটা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে আমরা একটা রাষ্ট্র তৈরি করতে চেয়েছি। সুতরাং এটা যদি আমাদের আর্লিয়ার ডকুমেন্ট, সো আমাদের মুক্তিযুদ্ধ কেন করেছি, আমরা মুক্তিযুদ্ধে কেমন দেশ গড়তে চাই, এবং আমার আজকে ওই আলোচনার সুযোগ না। আমি মনে করি এই 3টা শব্দই সবচেয়ে সুন্দর শব্দ আমাদের পরবর্তীতে যে মূলনীতিগুলো নেওয়া হয়েছে সেইগুলোর বিবেচনায়। এটা হলো 1। 2 হচ্ছে তৎকালীন শব্দটা নিয়ে আমার একটু বলা দরকার আছে। সেটা হলো এটা তৎকালীন, মানে ভাষায় রিডান্ডেন্সি বলে একটা কথা আছে। ভাষায় আপনি এমন কিছু করার প্রয়োজন নাই যেটা আসলে ইমপ্লাইড। 71 সালের জামাতের বিরুদ্ধে ফাইট করেছিলাম, এটা তৎকালীন জামাতই আসলে। 71 সালের মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ নেতৃত্বে এটা তৎকালীন আওয়ামী লীগই, এটা ইমপ্লাইড। যখন আপনি যোগ করছেন যেটা আগে ছিল না, তখন বোঝা যায় এর পেছনে উদ্দেশ্য আছে, ফর শিওর। এবার আপনার প্রশ্নের জবাব, সেটা হলো এই সময় দরকার ছিল কিনা। আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস মনে করি, এটা আমার একদম ব্যক্তিগত অপিনিয়ন, সেটা হলো মুক্তিযোদ্ধার যে বিষয়টা নিয়ে এই সরকার ডিল করতে গেছে, প্রত্যেকটা মিনিস্ট্রি তো তার কাজ করবে। আমরা খেয়াল করি যে যিনি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আছেন, তার কাজ তো তার কাজ, তিনি তো অন্য জায়গার কাজ করবেন না। সো তিনি যখন তার কাজ করতে যাবেন, তার কাজ হিসাবে আমার কাছে এই সংজ্ঞার পরিবর্তন করাটা ইম্পর্টেন্ট মনে হয়। এবং হরে ধরে আমরা যেভাবে সবাইকে মুক্তিযোদ্ধা বানিয়ে দিয়েছে, আমি খুবই পছন্দ করেছি এই জায়গাটা। আমি ব্যক্তিগতভাবে মনে করি, ইভেন অনেস্টলি যদি বলি, মুজিবনগর সরকারের যারাদেরকে মুক্তিযোদ্ধা বলা হয়েছে তারা মুক্তিযোদ্ধা নন বলে আমি মনে করি। কিন্তু এতে কি শেখ মুজিবুর রহমান ছোট হয়, এতে তাজউদ্দিন আহমেদ ছোট হয়, সৈয়দ নজরুল ইসলাম ছোট, ওনাকে মুক্তিযোদ্ধা হতে হবে কেন? যিনি বুলেটের সামনে বুক পেতেছেন, বুলেট খেতে গেছেন, তিনি মুক্তিযোদ্ধা, এর বাইরে না। যেটা দাঁড়িয়েছে সেটা, এবং এখন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কাছে তিনি করেছেন। সুতরাং এটাকে আমরা অন্য কিছুর সাথে রিলেট করা ঠিক না। কারণ হলো উনি স্বাভাবিক, আমি যদি মুক্তিযোদ্ধা মন্ত্রী হতাম, আমার কি কাজ আছে সেটা করার চেষ্টা করতাম, এবং তারা সম্ভবত একটা জেনুইন তালিকা করতে চান, এবং সেই তালিকা করার আগে সংজ্ঞায়নটা জরুরি। জি, মাসুদ কামাল, এই সময় প্রয়োজন ছিল কিনা সেই প্রশ্নটা তো করছে কেউ না। এই জাহেদ যে কথা বলেন খুব ভালো কথা, কিন্তু ওই মন্ত্রণালয়ের এটাই কাজ, তারা এখানকে অনেক কিছু করবেন। দেখেন এখানে যারা বীরাঙ্গনা ছিলেন তাদেরকে মুক্তিযুদ্ধের সঙ্গে সংজ্ঞায়িত হয়েছে, এবং ফিল্ড হসপিটাল, এটা ইন্টারেস্টিং, এটা খুব ভালো। যারা নিহত হয়েছেন, বীরাঙ্গনা যদি মুক্তিযুদ্ধ হয়, যারা নিহত হয়েছেন পাক বাহিনী হাতে, তারা কি, তাদের মুক্তিযুদ্ধ বলা উচিত।
আপনি কেন বলবেন না? একজন তো ইজ্জত দিয়েছেন, একজন জীবন দিয়েছেন, তো তাকে আপনি বলবেন না? দেখেন আসলে জানেন এই সংজ্ঞার যে কচকচানি, এটা আসলে প্রয়োজনটা কেন? কিচ্ছু না। আপনি বলে দেন যদি হতো এরকম, হাইপোথেটিক্যালি বলি, যদি এমন হতো যে মুক্তিযোদ্ধা হলে তারা কোনো ভাতা পাবে না, তাদের কোনো কোটা থাকবে না। জুলাই যুদ্ধ এখন বলা হচ্ছে আরেকটু কোটা বানাই দিচ্ছে। জুলাই যুদ্ধ হলে পরে আপনার জন্য কিন্তু আগামী বছর থেকে করমুক্ত আয়ের সীমা 5 লাখ টাকা করা হয়েছে। কোটা আরেক কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে আরেক কোটা ঢোকানো হচ্ছে। জুলাই যুদ্ধ হলে কেউ যদি আহত হয় তার জন্য কোটা আছে ইউনিভার্সিটিতে, হচ্ছে তো এগুলো। যখন আপনি এই সুবিধাগুলি রাখবেন, যখন আপনি এই সমস্ত পার্থিব সুবিধাগুলি রাখবেন, তখন এটা নিয়ে ঘাপলাপাই হবেই, নানা রকম ইকুয়েশন হবে। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের কাজ কি? মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের প্রধান কাজ হলো মুক্তিযুদ্ধের আদর্শটাকে দেখা কি ছিল, মুক্তিযুদ্ধে কারা মারা গেছে আপনি শহীদের তালিকা করতে পারছেন? পারেন নাই তো। এই সরকার তারা কি জুলাইয়ে যে যারা মারা গেছে পূর্ণাঙ্গ তালিকা করতে পারছে? পারে নাই তো এখন পর্যন্ত, কেউ তো পারে নাই। ক্যাটাগরিগুলি একটা তালিকা করছে জামাত ইসলাম, আমি ওদেরকে ধন্যবাদ, একটু আগে আমি জায়গাতে বলছিলাম, তাহলে 691 জনের একটা তালিকা করছে এবং সেই তালিকার প্রত্যেকের ন্যাশনাল আইডি পর্যন্ত আছে, ওইটারও তালিকা। এই তালিকা জামাত করতে পারলো, বিএনপি করতে পারলো না কেন? বিএনপির কি কাজ? খালি লুটপাট করা? তারা তো করতেছে, তো ওরা এটা করতে পারলো না, ওরা করতে পারে নাই, কারণ ওদের মানে নিয়তটাকে বোঝা যায়। সরকার করতে পারে না কেন? এটা করলেই তো জানি জানি শেষ। তখন তো বোঝা গেল যে এটাই পর্যন্ত, তখন এটা কোনো পলিটিক্স হয় না, তখন জুলাই ফাউন্ডেশন হয় না, অমুক হয় না, তমুক হয় না, কত কিছু হয় না। তো এই সমস্ত হলে জানেন যখন এখানে টাকা জড়িত, যখন এখানে কিছু একটা পার্থিব কোনো একটা স্বার্থ এখানে জড়িত থাকবে, তখন এই তালিকা, এই ডেফিনেশন, অমুক তমুক কোনোটার কোনো শেষ নাই। মুক্তিযুদ্ধের সময় আমি কিন্তু শিশু ছিলাম, আমি ছিলাম কিন্তু, আমি তখন ক্লাস 6-এ পড়ি। আমি দেখেছি যে একটা বাড়িতে তারা মুক্তিযোদ্ধাদেরকে রাত্রে রেখেছে, সকালে এসে রাজাকাররা আসলে বাড়ি পড়ে গেছে, পুরো বাড়ি পড়ে গেছে। কেন? কাল রাতে এখানে মুক্তিযোদ্ধারা ছিল। ওই যে গৃহবধূ যারা ছিলেন ওখানে, যারা রান্না করে নিজের একমাত্র ছাগলটাকে জব করে খাওয়াইছে, কিন্তু ওই মহিলা মুক্তিযোদ্ধা না? মুক্তিযোদ্ধা হয় কোনটা? এটা মুক্তিযোদ্ধা। কাজেই শুনেন, মুক্তিযোদ্ধা রাজাকার আল বদর বাদে সবাই মুক্তিযোদ্ধা। জি, এই আলোচনা চলবে, একটু পরে ফিরছি। দেখছেন রাজনীতি, আমাদের সঙ্গে ফয়েজ আহমদ আছেন, তিনি প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব। প্রধান উপদেষ্টা তো লন্ডন যাচ্ছেন, সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও থাকেন, তাদের কি দেখা হবে? এটা আমি এখনো জানি না। মাননীয় প্রধান উপদেষ্টা লন্ডন যাচ্ছেন এটা জানি। লন্ডনে অনেকগুলি ওনার প্রোগ্রাম আছে, এর মধ্যে ধরেন একটা গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে যে আমাদের পাচারকৃত যে সমস্ত অর্থ, সেগুলি যে ডেস্টিনেশনগুলি ছিল এখান থেকে পাচার হওয়ার, তার একটা অন্যতম জায়গা যুক্তরাজ্য। সেখানে যুক্তরাজ্য সরকার ইতিমধ্যে দেখেছেন কিছু সম্পত্তি অলরেডি ফ্রিজ করেছে। এই বিষয়গুলি নিয়ে বিস্তর আলাপ হবে। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে সেখানে মাননীয় প্রধান উপদেষ্টার কোনো সাক্ষাৎ হবে কিনা, এরকম কোনো তথ্য এখন আমাদের কাছে নেই। আমি একটু ওই ভাই যে বলেছেন যে সরকার এখনো জুলাই শহীদদের তালিকা প্রকাশ করতে পারেনি, ভাইয়ের জ্ঞাতার্থে বলি, এটা সরকার চলতি বছরের জানুয়ারি মাসে একটা তালিকা প্রকাশ করেছে এবং ওই তালিকা প্রকাশের গেজেট আকারে প্রকাশ করেছে 834 জন সম্ভবত, এবং ওখানে নিচে নোট দেওয়া আছে যে আরও বেশ কিছু ক্লেইম সরকারের হাতে আছে, সেগুলি যাচাই বাছাই করা হচ্ছে, হসপিটাল সহ অন্যান্য সূত্র যেগুলি করা লাগে। এখানে একটা জিনিস বলা খুব জরুরি, আমাদের স্মৃতি থেকে তো আসলে খুব দ্রুত সব জিনিস হারায়। আমাদের মানে ব্যক্তিগত পারিবারিক জীবনেও আমাদের কোনো আত্মীয় স্বজন যদি কোনো হসপিটালে মারাও যায়, নর্মালি অসুস্থ হয়ে মারাও যায়, দেখবেন যে হসপিটাল থেকে ওই মৃত মানুষটাকে ছাড়িয়ে নিয়ে আসা অনেক কঠিন কাজ, অনেকগুলি ফর্মালিটিস মেনটেন করে নিয়ে আসতে হয়। জুলাইয়ে যারা আহত হয়ে হসপিটালে গিয়ে মারা গেছে, সেই লাশগুলি তাদের স্বজনেরা ছাড়িয়ে নিয়ে যাওয়ার সবচেয়ে সহজ পদ্ধতি ছিল কোনো ফর্মালিটিস না করলে আপনি লাশ নিয়ে যেতে পারবেন। ডেথ সার্টিফিকেট, অসংখ্য মানুষকে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়নি। সো আমাদের এখানকার বাস্তবতায় ধরুন আপনার একজন স্বজন জুলাই আহত, হসপিটালে গিয়েছেন, মারা গেছেন, তাকে আপনি আনতে গেলেন হসপিটাল থেকে লাশ, ডাক্তার আপনাকে শর্ত দিয়েছে আমি দিতে পারি এক শর্তে, আপনি ডেথ সার্টিফিকেট পাবেন না। এই মানুষকে নিয়ে আবার কবর দেওয়া হয়েছে, এখন এসে ক্লেম করছে। এই লাশ তোলার একটা প্রক্রিয়া আছে, এখানে প্রমাণের কিছু বিষয়, এগুলি নিয়ে একটু কিছু জটিলতা আছে, কিছু ক্লেম নিয়ে। তো সরকার এটার একটা তালিকা অলরেডি প্রকাশ করে দিয়েছে, আমি যেটা বললাম 834 জনের গেজেট আকারে প্রকাশ হয়েছে, বাকিটা নিয়েও কাজ হচ্ছে। সুতরাং সরকার ওই জুলাই শহীদদের তালিকা প্রকাশ করেনি, এই তথ্যটা সঠিক নয়। আর আরেকটা বিষয় ভাই যেটা বলছেন যে বীরাঙ্গনাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে, এটা খুব ইতিবাচক বিষয় অবশ্যই। আর যারা মারা গেছেন ভাই তাদের কথা বলছেন, শহীদের তালিকা নিয়ে কাজ হচ্ছে। আপনি জানেন যে স্বাধীনতার এত বছর পরে আমরা একটা পূর্ণাঙ্গ শহীদের তালিকা পাইনি, সেই তালিকা নিয়ে কাজ হচ্ছে। যারা শহীদ হয়েছেন মুক্তিযুদ্ধে তারা সেই তালিকায় আসবেন হয়তো। জি, ডাক্তার জাহেদ, বিএনপি নেতা বরকতুল্লাহ বুলু প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের ধর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন, এটা রাজনীতির কেমন রূপ বলে আপনি মনে করেন? একটা কথা খুব স্পষ্ট আমি মনে করি, শেখ হাসিনার যাওয়ার পর থেকে
আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই, আমরা তর্ক বিতর্ক করব, এবং আমি এভাবে বলি আমরা ঝগড়াঝাটিও করতে পারি, পলিটিক্সে ঝগড়াঝাটি হয়, কিন্তু একটা রেড লাইন আছে, একটা রেড লাইন থাকা হবে, সেই রেড লাইন ক্রস করা যাবে না, এবং সেটা তার দল নিজেও নিশ্চিত করতে হবে। যেমন ধরুন উনি তার আগে একটু আউট অফ কনটেক্সট, এই প্রশ্নের বাইরে একটা জিনিস একটু আমার অবাকও লেগেছে, তিনি এই ব্যাপারে সালিশ মানছেন, উনি যা বলেছেন জনাব নাহিদ ইসলাম এবং জামায়াতের আমিরকে উনি আবার আল্লাহর অলি বলছেন। আচ্ছা, তো ওনার অভিযোগটা হচ্ছে ডক্টর ইউনূস খ্রিস্টান হয়েছেন, রাশিয়ান অর্থোডক্স খ্রিস্টান, 1970 সালে তার বিয়ের সময় শর্ত হিসাবে এটা হতে হয়েছে। তিনি আবার মুসলমান হয়েছেন কিনা সেটা নিশ্চিত নন, এবং এটা খোঁজ খবর নেওয়ার জন্য জামায়াতের আমিরকে তিনি দায়িত্ব দিচ্ছেন। এটাও অবাক লাগলো, উনি জামায়াতের আমিরকে আবার দায়িত্ব দিচ্ছেন কেন? কেউ দেখলাম আবার নেটে সার্চ করছেন, আমি ফেসবুক স্ট্যাটাস দেখেছি, তারা সার্চ করেছেন, তারা এআইকে, এখন তো এআই আছে, এআইকে জিজ্ঞেস করেছেন, স্ট্যাটাস লিখছেন। কিছুই কি করতে হবে? কিছুই কি করবো আমরা? আমি ধরে নিলাম তর্কের খাতিরে ডক্টর ইউনূস খ্রিস্টান উনি হয়েছিলেন এবং এরপর আবার মুসলমান হন নাই। তো আমি একটা কথা বলতে চাই, আমি যদি কোনোদিন দেখি বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন ধর্মীয় অথবা এথনিক মাইনরিটি হয়েছে, আমার ভীষণ গর্ব হবে। সেদিন বুঝবো যে আমরা সভ্য হয়ে উঠছি, যে আমরা এরকম একজন মানুষকে দেখছি। জানা বুলুর ন্যারেটিভটা কি ছিল, যে প্রায় সব মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষের একটা দেশে কিভাবে, মানে উনি কেন ওনার ধর্ম সামনে আনছেন, কারণ এরকম ক্ষেত্রে কিভাবে উনি এই ধর্ম নিয়ে প্রধান হচ্ছেন, এই হচ্ছে ন্যারেটিভ। বিজেপির ন্যারেটিভ মনে হয়েছে আমার কাছে, এটা বিজেপির ন্যারেটিভ, তারা এগুলো বলে এবং অত্যন্ত গর্হিতভাবে, এবং ওই যে বললাম রেড লাইন, এগুলো রেড লাইন। ডক্টর ইউনূসের সাথে বিএনপির নানান রকম সমস্যা আছে, ডক্টর ইউনূসের সাথে বিএনপি ডক্টর ইউনূসের উপর ক্ষুব্ধ হবার কারণও আছে যৌক্তিক, আর সময় দিলে আমি ধরে ধরে দেখাতে পারি। প্রধান উপদেষ্টার জায়গা থেকে তিনি বিএনপির প্রতি সুবিচার করেননি, তিনি অন্য একটা দলের প্রতি বায়াস দেখিয়েছেন, সেই সমালোচনা আমিও করেছি, বেশ কঠোর ভাষায় করেছি। যুক্তির জিনিস যুক্তি দিয়ে হবে, তাকে যথেষ্ট রকম আক্রমণ যদি কেউ করতে চান রাজনৈতিকভাবে, যথেষ্ট তথ্য এবং যুক্তি আছে, কিন্তু যে জায়গায় তিনি গেছেন কোনোভাবেই নেওয়া যায় না। এটা শুধু এই দল না, ভবিষ্যতে ডক্টর ইউনূসও শুধু না, কোনো দল কোনো দলকে কতটুকু বলবে, কি বলবে, কোন জায়গায় যাবে, সেটার একটা স্পষ্ট লাইন অফ ডেমার্কেশন লাগবে, এবং সেটা তাদেরকে সেই জিনিসটা দলকেও নিশ্চিত করতে হবে। সো আমরা বাংলাদেশে এই জিনিস হতে দিতে পারি। জি মাসুদ কামাল, আপনার অনুদান আগামীর বাংলাদেশ স্লোগানে দলীয় আর্থিক নীতিমালা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি। দলটি দলীয় সদস্যদের চাঁদা, চাঁদা, জনগণের দান, কর্পোরেট অনুদানে চলবে। আয়ের জন্য টি শার্ট, মগ, বই প্রকাশনা বিক্রি করবে। দলের নিবন্ধন পাওয়ার পর প্রবাসীরাও অনুদান দিতে পারবেন। ওয়েবসাইটে ব্যাংক এবং মোবাইল ব্যাংকের মাধ্যমে অনুদান দেওয়া যাবে। 100 টাকা করে সদস্য ফর্ম বিক্রি করা হবে। ইতিমধ্যে 70,000 ফর্ম সারা দেশে পাঠানো হয়েছে, আরও 50,000 ফর্ম পাঠানোর প্রস্তুতি রয়েছে। ফর্ম বিক্রি এবং সারা দেশে কমিটি সদস্যদের অনুদানে 2 কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ তহবিলকে নাগরিক আমানত বলছে এনসিপি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে অতীতে বিভিন্ন দল, গোয়েন্দা সংস্থা, ক্যান্টনমেন্ট, ব্যবসায়ী, বিদেশি শক্তি টাকায় গড়ে উঠেছিল। এনসিপি জনগণকে নিয়ে এগোবে, তাদের এই উদ্যোগকে কেমন লাগছে? আমি এটাকে খুবই সাধুবাদ জানাই, এটা খুব ভালো একটা উদ্যোগ। আমি সবসময় এই ধরনের একটা উদ্যোগ ওদের কাছ থেকে আশা করছিলাম। তারা প্রথম দুটো বড় প্রোগ্রামের হিসাবটা দেয় নাই, আমি মনে করি ওটা তাদের দেওয়া, এখনও দেওয়ার সময় আছে, দিয়ে দিক। যে আমরা এই দুটো অনুষ্ঠান করেছি, একটা সমাবেশ আর একটা ইফতার পার্টি। এই সমাবেশে কত টাকা ব্যয় হয়েছে, কে কে দিয়েছে, এই তালিকাটা দিয়ে দেওয়া উচিত ওদের, দিয়ে দিলে, এবং তারা বলা উচিত কত টাকা পেয়েছে, কার কাছ থেকে পেয়েছে, এবং এটা কীভাবে খরচ করেছি ওটাও দিতে হবে। এবং নতুন যে উদ্যোগটা নিয়েছে, আমি মনে করি বাংলাদেশের রাজনীতির জন্য এই একটা অভিনব এবং যুগান্তকারী সিদ্ধান্ত। আমি এনসিপিকে সাধুবাদ জানাচ্ছি জন্য। এবং আমি মনে করি নতুন এই দলের কাছ থেকে পুরাতন দলগুলিও শিক্ষা নিক। এই যে বিএনপি কয়েকদিন আগে একটা বিশাল মিটিং করলো পল্টনে, এটা আসলে কোথেকে চাঁদাবাজি করছে, কার কাছ থেকে চাঁদাবাজি করছে? চাঁদা তো দিচ্ছে তো স্মাগলাররা, অথবা কোনো যায় নাকি খারাপ ব্যবসা করে অথবা করবে, তারাই তো দিচ্ছে টাকা। তাদের নাম ঠিকানা দেখ, যে আমি অমুকের কাছ থেকে দিচ্ছি, নাম ঠিকানা যদি দেখে বসুন্ধরার নাম, তখন আমি বুঝতে পারবো ধান্দাটা কি। আমার তো মানে বোঝার প্রয়োজন আছে। টাকা তো আসমানি উপায় আসে না, টাকা কেউ না কেউ দেয়। কে দিল? বিএনপি বলে তারা ছাড় পাবে না, তারা একদিন করছে, বাট এখন দিন চেঞ্জ হয়ে গেছে। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির প্রত্যেকটা অনুষ্ঠানের অর্থনৈতিক হিসাব আমি মনে করি পাবলিক হওয়া উচিত। তাদের ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইটে দেওয়া লাগবে। এমনকি আমি এটাও প্রশ্ন করতে চাই, তারেক রহমান ইংল্যান্ডে আসে কি করে? উনি কি কেএফসি চাকরি করে? হিসাব দেখ, সে বলুক আমার এই খরচ, এই খরচ, এই খরচ, এবং এই খরচে অমুক থেকে পাই, অমুক জায়গা থেকে পাই, নাম সহ ওনাকে বলতে হবে, যদি উনি ট্রান্সপারেন্সিতে বিশ্বাস করেন। আর যে লোক ট্রান্সপারেন্সিতে বিশ্বাস করেন না, গোপন রাখেন, ধোঁয়াশা রাখেন, তার প্রতি আমাদের সন্দেহ থাকবে। কথা ভাই ক্লিয়ার। আপনি নেতা হন, আপনার ভাই ঈশ্বর প্রদত্ত কেউ না। আপনাকে বুঝাইতে হবে যে আমি সাধারণ মানুষের সঙ্গে কতটুকু সম্পৃক্ত, প্রত্যেকের লোককে বুঝাইতে হবে। ডক্টর ইউনূস ইংল্যান্ড যাচ্ছেন কালকে, 10 তারিখে যাচ্ছেন, ওনার সঙ্গে কয়জন লোক যাচ্ছেন? এটা কি রাষ্ট্রীয় সফর না উনি ব্যক্তিগত পুরস্কার নিতে যাচ্ছেন? কয়জন লোক যাচ্ছেন, কেন যাচ্ছেন? একটু, এটা তো রাষ্ট্রীয় সফর নয়। রাষ্ট্রীয় সফর, আচ্ছা রাষ্ট্রীয় সফর বানাই নিছে, বানাই নিলে আপনি কি করবেন? সবই তো বানাই নেয়, 10টা সফর করছে, এর মধ্যে দ্বিপাক্ষিক সফর ছিল মাত্র একটা, বাদ বাকি সবই তো উনি গেলে তো রাষ্ট্রীয় সফর হয়ে যায়। কাতার গেছে, কাতার থেকে উনি পোপের এখানে চলে গেছে, এগুলি কি রে ভাই? তো এগুলো কি প্রত্যেকটা
সফরের টাকা পয়সা নেই। দেখেন আমি একটা কথা বলি আপনাকে, আপনি যদি ইসলামে ধরেন আমানতের খেয়ানত বড় জিনিস। এই রাষ্ট্রের প্রত্যেকটা পয়সা এদের কাছে আমানত রাখা হয়েছে। উনি ব্যক্তিগত সম্পদ হিসেবে এটাকে ব্যবহার করতে পারেন না, ব্যক্তিগত লাভের জন্য সুবিধার জন্য ব্যবহার করতে পারেন না। ওনার গ্রামীণের কি লাগবে না লাগবে রাষ্ট্রীয়ভাবে দেখতে হবে, এবং সেটা প্রত্যেকটা মাসের হিসাব ওনাকে দিতে হবে। যদি না দেন ওনাকে আমি সন্দেহ করবো আমি সন্দেহ, এবং পরবর্তী সময় যে সরকার আসবে তারা তো একবার ঠিকই না এর মধ্যে বিচারের সিস্টেমে ফেলাই দিব, যখন আবার পলাবো ওই যে বললাই জানে। ফয়েজ আহমদ, না, এখানে আমি ফয়েজ আহমদ আপনার কাছে আসছি, আপনি জবাব দিতে পারবেন। সাথে আমি আরেকজন সাংবাদিকের আরেকটা প্রশ্ন জুড়ে দিই। সিনিয়র সাংবাদিক এম এ আজিজ প্রশ্ন করেছেন, গ্রামীণ ব্যাংকের 666 কোটি টাকা সুদ মওকুফ করে নিয়েছে, 4000 কোটি টাকা গ্রামীণ ফোনের মওকুফ করে দিয়েছে, স্টারলিংকে গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ ফোনের অংশীদার, এটাতে বাংলাদেশের কি লাভ? তার প্রশ্নের উত্তর দিতে চাইলে দিতে পারেন। সাথে মাসুদ কামালের প্রশ্ন। প্রথম হচ্ছে ওনার যে কনসার্নটা, ইটস এ ভেরি পজিটিভ কনসার্ন, যে প্রফেসর ইউনূস এখন পর্যন্ত যতগুলি বিদেশ সফর করেছেন সেগুলি থেকে বাংলাদেশের কি অর্জন, বাংলাদেশের মানুষের কি লাভ, বাংলাদেশের আমানত উনি খেয়ানত করছেন কিনা, এই কনসার্নগুলি থাকা জরুরি। এটা যে কোনো সরকারের জন্যই থাকা জরুরি, এটা খুব ইতিবাচক। এবং প্রফেসর ইউনূস তার সফরের, বিশেষ করে ওনার যে টাইপের সফর বা সরকারের এই সফর, এগুলি তো আর পলিটিক্যাল কর্মসূচি না যে আপনি কোত্থেকে আসলো কোত্থেকে গেল, এর সব কিছুই হিসাব নিকাশ রাষ্ট্রীয়ভাবেই আছে, রাষ্ট্রীয় কোষাগারের জিনিস, রাষ্ট্রীয় হিসাব নিকাশের জিনিস আছে। যেটা ওনার পার্সোনাল প্রোগ্রাম সেটা পার্সোনাল, যেটা সরকারের প্রোগ্রাম সেটা সরকারের। সো আর ওনার যেই মানে ইন্টারেস্ট বা সফর সঙ্গী যা, সেটার সংখ্যাটা মানে এটা এখন পর্যন্ত 50 ক্রস করেনি আর কি কখনো, হোয়াট এভার। সো এটা দিয়ে কোনো কিছু জাস্টিফিকেশন করার উপায় না। মানে শেখ হাসিনা 250 জন নিয়ে যেত, ওই জন্য প্রফেসর ইউনূস 50 জন নিয়ে যাচ্ছে, এটা জায়েজ। আমি ওনার সঙ্গে একাধিক সফরে গিয়েছি, ওখানে কাজের বাহিরে একজন লোকও এখন পর্যন্ত আমি দেখিনি, হোয়াট এভার। এই কনসার্নটা থাকুক ভালো। আর আজিজ ভাই যে প্রশ্ন করেছেন ওটা নিয়ে নানান সময় নানানভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে। হ্যাঁ, তো অ্যাপ্রোচটা, টোনটা, হ্যাঁ, অনেক সময় আমরা খেয়াল করি। তো ধরুন আপনি একজন পলিটিশিয়ানের কথা বলেছেন, প্রফেসর ইউনূসের মওকুফ করে নেওয়া হয়েছে, প্রফেসর ইউনূসের ইউনিভার্সিটি অনুমোদন পেয়েছে, প্রফেসর ইউনূসের এগুলো কোনোটাই প্রফেসর ইউনূসের না, গ্রামীণ ট্রাস্টের। প্রফেসর ইউনূসের ব্যক্তিগত কোনো সম্পত্তি নেই, ওনার যে কন্যা রয়েছে, প্রফেসর ইউনূসের অবর্তমান ওনার কন্যারা ওনার কোনো সম্পত্তি পাবে না, এই ধরনের কোনো ব্যবস্থাই ওনার নেই। ওনার ব্যক্তিগত কোনো আয় রোজগার বা এই ধরনের এখন সরকারি যে বেতন পান, এই বেতনের বাইরে উনি কোনো জায়গা থেকে কোনো টাকা পান না। তো আগে যে সমস্ত আয় ইনকাম ছিল সবই ট্রাস্টে, ওনার ব্যক্তিগত কিছুই নেই। সুতরাং এখন বিষয় হচ্ছে যে ধরুন 2009 সালে 10 সালে যে আবেদনটি করা হয়েছে সরকারের কাছে, সেই সরকার সেই আবেদনগুলিকে ক্লিয়ার করেনি বা অনুমোদন দেয়নি। এখন এই যে ব্যাকলগ, সেই ব্যাকলগ থেকে যে সমস্ত জিনিস ছাড় পাচ্ছে, সেগুলি আপনি শুধুমাত্র যেগুলি গ্রামীণ ট্রাস্টের সঙ্গে ইনভলভ সেগুলিকে নিয়ে বলছেন, বলা খুব স্বাভাবিক। এটা টাকাটা কি ওনার নিজের কাছে আছে? উনি তো 2007 বোধহয় এটা কর মওকুফের জন্য আবেদন করেছিলেন একবার। আমার এটা জানা নেই, ওটা ওনার নিজে, সরি আমার এটা জানা আছে ওনার কাছে ওনার কোনো অর্থ নেই, সবকিছুই ট্রাস্টে। নোবেল, আপনি দেখুন একটা জিনিসকে, এটাকে নিয়েও অনেক আলাপ হচ্ছে, এই জন্য বলা জরুরি যে আমাদের উত্তরটা জানা জরুরি। হ্যাঁ, এই যে আপনার বেশ কিছু পুরস্কার, সম্মানজনক পুরস্কার, সেগুলিকে করের আওতায় বাইরে রাখা হয়েছে। এখন আনফরচুনেটলি প্রফেসর ইউনূস যেহেতু নোবেল পেয়ে গিয়েছেন, টাকা দেন না, এর মধ্যে 4টায় টাকাই থাকে না। হ্যাঁ, নোবেল পেয়ে গিয়েছেন, এটা একটা তো অপরাধের পর্যায়ে পড়েই। তো এখন আপনি যদি কিছু পুরস্কারকে করের আওতামুক্ত রাখতে চান, পৃথিবীর সবচেয়ে প্রেস্টিজিয়াস পুরস্কারগুলি, সেগুলির মধ্যে আপনি 1 নাম্বারটাকে বাদ দিয়ে যাবেন কি করে? সেটা তো নোবেল। এটা হচ্ছে বিষয়। এখন কেউ বলছেন যে প্রফেসর ইউনূস সম্ভবত আরেকটা নোবেল পেতে যাচ্ছেন, সেজন্য এটাকে মওকুফ করে নিয়েছেন। বিষয়গুলি অনেকটা আসলে হ্যাঁ হয় কি, নানান ধরনের ক্ষোভ মানুষের তো জন্মায় নানান কারণে। ক্ষোভগুলি অনেক সময় প্রাপ্তি প্রত্যাশা অনুযায়ী কিছু কিছু জিনিস ব্যক্তিগত পর্যায়ে প্রাপ্তিরও থাকে। আমরা কখনো কখনো প্রফেসর ইউনূসকে নিয়ে নানানভাবে নিয়ে কিছু সমালোচনা এরকমও দেখি যে ব্যক্তিরা করেন, আমি কোনো ব্যক্তির নাম বলছি না, তাদের এখানে কিছু ব্যক্তিগত প্রত্যাশা ছিল। তার মানে যিনি সমালোচনা করবেন তিনি আমি কখনো বলেছি না, আমি তো বলছি সমালোচনা আপনি করেন, কোনো অসুবিধা নেই। ধরুন ভাই বলছিল না যে একটা রেড লাইন আছে, আমি আপনাকে ক্রিটিসিজম করব, সেটা লেভেলটা কি? সমালোচনার রেড লাইন থাকা উচিত। ডাক্তার জাহিদুর রহমান, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেছেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নয়। জাতিসংঘের সংজ্ঞামতে সমাজের সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণকেই অংশগ্রহণমূলক বলা হয়। তার এই মন্তব্য কি আসলে আওয়ামী লীগ বা কোনো দলকে ছাড়া নির্বাচন হলেও আন্তর্জাতিক মহলের যে আপত্তি থাকবে না, সেটার ইঙ্গিত মিলল কিনা? আমি তাই মনে করি। খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটেছে, সেটা হলো আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিরুদ্ধে অ্যাপারেন্টলি পশ্চিমারা ছিল। এটার প্রমাণ হচ্ছে আমি আমাদের ছাত্র উপদেষ্টা জনাব আসিফ মাহমুদকে প্রকাশ্যে এই কথা বলতে শুনেছি। বিশেষ করে পশ্চিমা দূতাবাসগুলো থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে অবস্থান আছে, এবং এটা আমরা বিভিন্ন সময় জানি। নট অনলি দ্যাট, জাতিসংঘেরই যে মানবাধিকার হাই কমিশন আমাদের যে রিপোর্ট তৈরি করেছে, যেখানে আওয়ামী লীগকে ডিজাস্টারাসভাবে সমালোচনা করা হয়েছে, তারাও আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে কিন্তু ওখানে লিখেছে।
তার মানে জাতিসংঘ একদম অফিসিয়ালি আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে ছিল, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের পর ডিফ্যাক্টো আওয়ামী লীগ এখনো পুরোপুরি টেকনিক্যালি নিষিদ্ধ হয়ে যায় না, কিন্তু এই নির্বাচনে অংশ নিতে পারছে না, এটা মোটামুটি নিশ্চিত। ভারত ছাড়া আমরা আর কোনো দেশকে আসলে সেই রকম কোনো প্রতিক্রিয়া দিতে দেখিনি। তার মানে এটা এই একটা ক্ষেত্রে আমি অন্তত এটা আমাদের ডক্টর ইউনূস এখন আমাদের দায়িত্বে আছেন বলে ওয়েস্টের যারা আছেন তারা এই ব্যাপারে ছাড় দিচ্ছেন, এবং নিশ্চিতভাবেই আমাদের যিনি আবাসিক প্রতিনিধি আছেন তারা এই মন্তব্য ইন্ডিকেট করে। আমি আবারও বলছি জাতিসংঘের বলাটা বেশি সিগনিফিক্যান্ট, কারণ তাদেরই একটা সংস্থা বলেছিল এটা নিষিদ্ধ করা যাবে না। তারা যখন এরকম মন্তব্য করছেন তারা মেনে নেবেন, ইন্টারন্যাশনাল বোঝা যায়। ভারত মানবে না যথারীতি, কিন্তু তারা মানবেন। মাসুদ কামাল পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, ভারত থেকে বাস্তবিক অর্থে পুশিন ঠেকানো সম্ভব নয়। দুই দেশের বিদ্যমান কনসুলার সংলাপের মাধ্যমে এই সমস্যাকে একটা প্রক্রিয়া অনুযায়ী সুরাহা করা যায় কিনা সে বিষয়ে চেষ্টা করা হচ্ছে। এটা নিয়ে ভারতের সঙ্গে চিঠি আদান প্রদান হচ্ছে। আমরা বলছি এটা যাতে পদ্ধতি অনুযায়ী হয়। তারা কিছু ক্ষেত্রে বলেছে অনেক কেস আটকে রয়েছে, সেগুলো ঠিকমতো বাংলাদেশ করছে না, যাচাই করে দেখেছি, খুব দীর্ঘদিনের তালিকা রয়েছে। পাশাপাশি এটাও দেখেছি যে ভারতের তালিকা অনুযায়ী যাচাই করে অনেকে ফেরত নেওয়া হয়েছে। কাজে দুপক্ষের বক্তব্য থাকতে পারে। ভারত থেকে পুশিন ঠেকানো সম্ভব নয় বলে পররাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্যকে আমাদের কিভাবে দেখা উচিত? আসলে উনি তো ঠিকই বলেছেন, আসলে সম্ভব না তো। কারণ আপনি কি পুরো সীমা, এটা সম্ভব কখন? যদি আপনি পুরো সীমান্ত জুড়ে বিজেপিকে দাঁড় করে দেন, দুই হাত পর পর সবাই বিজেপি দাঁড়িয়ে থাকবে, তাহলে মনে করেন আর পুশিন ঠেকানো সম্ভব। তা না হলে আপনি ক্যাম্পে থাকবেন, দুইজন লোকে বন্দুক ধরে তুই দিকে যা দাঁড়াতে গুলি করে দেবো, ও তো প্রাণ হয়ে যাবে। আমি এর মধ্যে একটা ইন্ডিয়ার একটা পত্রিকা দেখলাম, নিউজটা বাংলা BBC বাংলায় দেখলাম যে আসামের থেকে 4-5 জনকে পাঠানো হয়েছে, পরে এগুলো আবার এখান থেকে ব্যাক করানো হয়েছে, ওরা আবার ফেরত নিচ্ছে, ওরা জন্মগত বাপদাদা থেকে আসামে থাকে। তো এগুলো হলো জানেন ইন্ডিয়ার যে ব্যাপারটা হলো, এখানে আমরা তো বুঝতে পারছি ইন্ডিয়ার দুষ্টামি করতেছে, ইরিটেট করতেছে আমাদেরকে, কারণ ওরা পছন্দ করছে না এই সরকারকে, কিন্তু বোঝাই যাচ্ছে। কারণ তারা নানাভাবে এই সরকারকে ব্যতিব্যস্ত রাখার চেষ্টা করছে। এটা করতেই পারে, এটা করবে, এটা ওদের পলিসি। এখন আমাদের ওই পলিসির বিপরীতে আমরা কি করব না করবো এটা কিন্তু আমাদের সরকারকেই নির্ধারণ করতে হবে। তারা কিভাবে কি করবেন এটা তো আর আমি করে দেবো না, আমি এটা বুঝবো না, আমি তো অত কূটনীতি ভালো বুঝি না, গভর্নমেন্টকে বুঝতে হবে। কিন্তু আমরা এই জিনিসটা চাই না, এটা চলতে থাকলে চাই না। আচ্ছা, ফয়জ আহমেদ, ভারতের মুম্বাইয়ের নাগরিক সমাজের সংস্থা সিটিজেন্স ফর জাস্টিস অ্যান্ড পিসের প্রকাশিত এক দীর্ঘ প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর পূর্ব ভারতের আসাম রাজ্যে হাজার হাজার দরিদ্র এবং প্রধানত শ্রমিক শ্রেণীর মানুষ নিদ্রাহীন রাত কাটাচ্ছেন, কারণ শত শত ভারতীয় নাগরিককে বাংলাদেশি বলে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই সংস্থা জানিয়েছে, আসামের 33 জেলা সর্বত্রই নির্দিষ্টভাবে চিহ্নিত করে নারী, শিশু ও পুরুষদের বেআইনিভাবে আটক করে বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে। গত 1 জুন এসব ভারতীয় নাগরিকের অনেককে বাংলাদেশ থেকে পুশ ব্যাক করা হয়েছে বলেও সিজেপির ওই বিশেষ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আসামে অন্তত 6 জন নারীর সাক্ষাৎকার নিয়েছে সংস্থাটি। ভারতীয় প্রতিষ্ঠানেরই প্রতিবেদনে উঠে এসেছে যে দেশটি নিজ দেশের নাগরিকদের বাংলাদেশে পুশিন করছে। এইটা নিয়ে আসলে সরকার শক্ত কি অবস্থান নেবে? দেখুন, শক্ত আর নরমের বিষয় নাই, বিষয়টা মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন, মানে হয় না অনেক সময় আমরা কথা বলার একজন একটা স্টাইল আছে, তো উনি হয়তো পুরো জিনিসটাকে কনসাইজ করে, মাসুদ কামাল যেটা বলছিলেন ওটাই পুরো জিনিসটাকে কনসাইজ বলছে সম্ভব না। আসলে তো আপনি ফিজিক্যালি সম্ভব না, আপনি দাঁড়িয়ে বাধা দিতে পারবেন না। তাহলে কি আমাদের প্রক্রিয়াগত একটা বিষয়ের মধ্যে, সেই প্রক্রিয়াটা কিন্তু আপনি নিজেই বলছেন, উনি বলেছেন মুশকিলটা কোথায় দেখেন, দেয়ার ইজ হিউজ ব্যাকলগ। এটা দীর্ঘদিন থেকে হয়ে আসছে। পার্শ্ববর্তী 2 দেশ যেখানে আমাদের সংস্কৃতিতে মিল রয়েছে, চেহারায় আচার আচরণ অনেক মিল রয়েছে, এর ফলে আমাদের এক্সচেঞ্জ হয়েছে প্রচুর, যাতায়াত লিগাল ইলিগাল প্রচুর যাতায়াত হয়েছে। আপনি খেয়াল করলে দেখবেন আমাদের দেশে একটা প্রচলিত জিনিস আছে, এখানে ক্রাইম সংগঠিত করার পরে সে সবার আগে চেষ্টা করে বর্ডার ক্রস করা, তাই তো? সুতরাং এটা দীর্ঘদিনের একটা সমস্যা। এই ব্যাকলগটা যেহেতু ভারতের সঙ্গে দীর্ঘদিন আওয়ামী লীগ অফিসিয়াল প্রক্রিয়া এটা কিভাবে নিষ্পত্তি করা যায় সেসবে না গিয়ে এক ধরনের তাদের যে রাজনৈতিক দলের সঙ্গে ভারতের সরকারের সঙ্গে যে সখ্যতা, সেই সখ্যতা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেছে। দ্যাটস ওয়াই এই পরিস্থিতি এসে ভারতের কাছে একটা নিউ উইপন্স। আপনারা তো দেখেছেন যে ভারত 5 আগস্টের পরবর্তীতে কতগুলো উইপন্স ইউজ করেছে বাংলাদেশের বিরুদ্ধে। এটা একটা লেটেস্ট উইপন্স, প্রতিনিয়ত ইউজ করছে। আমাদেরকে তো ভারতের সঙ্গে আমরা এখন, ভারত আমাদেরকে পুশিং করছে, আমরা এখান থেকে আবার পুশব্যাক করবো, ভারতে আমরা আমাদের কিছু লোক ধরে বা কিছু রোহিঙ্গা নিয়ে সেখানে আমরা পুশিং করে দিব, এটার মধ্যে তো আমরা যাবো না। আমরা একটা প্রক্রিয়াগতভাবে এটার ডিপ্লোম্যাটিক সলিউশনের দিকে জি, আপনাদের 3 জনের আসলে দৃষ্টি আকর্ষণ করছি। আজকে একটি বিশেষ দিন, আপনাদের নিশ্চয়ই মনে আছে 5 জুন 2024 হাইকোর্ট 2018 সালে বাতিল হওয়া সরকারি চাকরির 30% মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের নির্দেশ দেয় এবং এই রায় শিক্ষার্থীদের মাঝে প্রবল ক্ষোভের জন্ম দেয়, যারা দীর্ঘদিন ধরে মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থার পক্ষে আন্দোলন করে আসছিল। আজকেই সেই দিন যেদিন আসলে নাহিদ ইসলাম সহ আরও বেশ কয়েকজন শিক্ষার্থী একটি মিটিং করে এবং সেখান থেকে পরবর্তীতে কি কি হয়েছে আমরা সকলেই নিশ্চয়ই জানি। এটা 5 জুন 2025। মাসুদ কামাল, কি মনে হয় 1 বছরে বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আছে? একটু ছোট করে বলতে হবে, কারণ খুব বেশি সময় আসলে নেই। না, ছোট করে মানে কি, ওই সময় যা ছিল আমরা তো ওই জায়গায় আর নেই, কিন্তু যে ওই আন্দোলনের পরবর্তীতে যেখানে যে দাঁড়িয়েছিল, যে প্রত্যাশা নিয়ে আমরা অগ্রসর হয়েছিলাম এবং যে প্রত্যাশা সাধারণ মানুষরা করেছিল এদের উপর, সেই প্রত্যাশা এখন আমি খুব ফ্যাকাশে দেখছি এবং আমি হতাশ হচ্ছি ক্রমাগত। কারণ ওই সমস্ত নেতাদের অনেকের নামে যে সমস্ত কথাবার্তা শুনি, এতে হতাশা আরও বেড়ে যায়। জি, ডাক্তার জাহিদ।
আমি খুব বেশি হতাশ না, কারণ আমি খুব বেশি আশা করি নাই। আমি প্রথম থেকেই অনেক আশা করার বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেছি। শেখ হাসিনাকে আমরা তাড়াতে পেরেছি, ওনাকে পালাতে হয়েছে। এখন আমাদের মধ্যে কিছু সংকট আছে, কিছু এক্সপেকটেশন ফুলফিলড হয় নাই। আমরা নতুন একটা গণতান্ত্রিক ট্রানজিশনে যদি ঢুকে পড়তে পারি একটা নির্বাচনের মাধ্যমে, আমি ভবিষ্যৎ খুব ভালো দেখি। আমি মনে করি না আমাদের মেজর কোনো সমস্যা আছে। জি, আরেকটা জিনিস একটু অ্যাড্রেস করতে চাই। মাসুদ কামাল স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন দুর্নীতিবাজরা না থাকায় বড় গরুর বিক্রি কম। আপনার অবজারভেশন কি? মানে সার্বিকভাবে দেশের অর্থনৈতিক অবস্থা কেমন, সেটার প্রভাব পড়েছে পশুর বাজারে, নাকি দুর্নীতিবাজরা না থাকায় আসলে পশুর হাটে? শুনেন, বাংলাদেশের না একটা কালচার আছে যে মুরব্বীদের নিয়ে কোনো খারাপ কথা কেউ বলে না। তো উনি মুরব্বী মানুষ, ওনার নিয়ে আমি কি বলবো? ওনার কথা নিয়ে আপনি যত আলোচনা কম করবেন তত ওনার জন্য ভালো, তত দেশের জন্য ভালো, তত আপনার অনুষ্ঠানের জন্য ভালো। জি, ফয়েজ আহমদ, আপনাকে দিয়ে শেষ করব। নির্বাচন কবে হবে? নির্বাচন ডিসেম্বর চলতি বছর থেকে আগামী বছরের জুনের মধ্যে হবে। এখন পর্যন্ত এই ঘোষণা থেকে সরকার সরেনি। সরকার এক চুলো নড়ে। আমি একটা বাক্য যোগ করি, ডিসেম্বরটা না কথার কথা মনে হয় আমার ইদানিং। কারণ জাপানে গিয়ে তিনি ডিসেম্বরে নির্বাচন চাওয়া নিয়ে প্রধান উপদেষ্টা যে উত্তেজনা দেখিয়েছেন একটা বিশেষ দলের প্রতি, এটাও মানে ডিসইনফরমেশন। তাতে মনে হয় ডিসেম্বরটা আসলে কথার কথা বলা হচ্ছে। ওনারা আদৌ, নাহলে বিএনপি বা কেউ যদি ডিসেম্বরে চায়, উনি এত ক্ষুব্ধ কেন? ডিসেম্বর তো ওনারই টাইম লাইন, এর মধ্যেই একটা। আসলে ওনারা জুন টুনেই চায় না। এখানে আপনি যে উত্তেজনার কথা বলছেন একটু রেসপন্ড না করলে হয়। যেমন এখানে বলা হচ্ছে শুধু একটি দলই, মানে অনলি বলে উনি ওখানে কিছু বলেন। একটি দল বলতে একটি গ্রুপকে বোঝানোর চেষ্টা করা হয়েছে, বড় দলগুলোর মধ্যে একটা অবস্থাকে বোঝানোর চেষ্টা। কিন্তু আমরা শুধু কথাটা যোগ করে দিয়ে এটাকে একটু উত্তেজনা সৃষ্টি করেছি আর কি। খুব কষ্ট হচ্ছে। শেষ করতে চাই একটা ফেসবুক স্ট্যাটাস আমার নজর কেড়েছে, সেটা পড়ে শোনাই। চীনের অলিতে গলিতে থাকে ইঞ্জিনিয়ার, আর আমাদের অলিতে গলিতে থাকে সহসভাপতি। বিজ্ঞান চর্চা একটি দেশকে এগিয়ে নেয়। আমরা কি কেবলই পিছিয়ে যাচ্ছি কিনা একটু চিন্তা করবেন দর্শক। ঈদের ছুটিতে চিন্তা করার রিকোয়েস্ট করছি। প্রশ্ন রইল, আর সবাইকে ঈদ মোবারক।